বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান, ঠাকুরগাঁও ১ আমি নিজে। নির্বাচনে ৩টি আসনে লড়বেন বেগম জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। বেগম জিয়ার প্রার্থিতা ও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে স্বাগত এনসিপির। গণতন্ত্র সংহত হওয়ার আশা। সরকারের একাংশের বিরুদ্ধে নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ। সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকেই। ১ সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার। রেফারির অভাব দেখছে জামায়াত। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, বললেন সিইসি। ভোট সুষ্ঠু করতে দল বাহিনী সহ সবার সহযোগিতা প্রত্যাশা। ফরিদপুরের সালিশ বৈঠকে মারামারি, আহত ১৫, বাড়িঘর ভাঙচুর। দেখছিলেন শিরোনাম। প্রবাস সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও ১-এ লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব জানান, প্রয়োজনে পরিবর্তন হতে পারে ঘোষিত তালিকা। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে ৩০০ আসনের প্রার্থী। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তুমুল হর্ষধ্বনিতে ফেটে পড়ে দলটির গুলশানের কার্যালয়। সোমবার বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিনভর চেয়ারপারসনের কার্যালয়ে চলে বৈঠক। সভা হয় স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে। কয়েক দফা সংবাদ সম্মেলনের সময় পেছানোর পর উত্তেজনার অবসান ঘটে সন্ধ্যায়। আমরা আজকে আপনাদের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন ধানের শীষের সম্ভাব্য ২৩৭ প্রার্থীর নাম। জানান, জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে তালিকা। যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬ আসন থেকে লড়বেন তিনি। বগুড়া ৬ তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল লড়বেন ঠাকুরগাঁ ১ আসন থেকে। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ ভোলা ৩, গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা ৩, মির্জা আব্বাস ঢাকা ৮, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০, সালাউদ্দিন আহমেদ লড়বেন কক্সবাজার ১ আসন থেকে। ঠাকুরগাঁও ১ আমি নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশান কার্যালয়ের সামনে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রার্থী তালিকায় ঠাঁই পাওয়া নেতারা। আমাকে নমিনেশন দেওয়াতে দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী। প্রার্থী তালিকা ঘোষণার পর স্থায়ী কমিটির সদস্যরা প্রত্যাশা করেন এবার বিদ্রোহী প্রার্থী থাকবে না। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিদ্রোহী প্রার্থী হওয়া স্বাভাবিক কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেব। মনের দুঃখ তো থাকতেই পারে, নমিনেশন না পেলে অনেক সময় থাকতে পারে, সেটা তো একটা সাময়িক ব্যাপার। দিনের শেষে কি বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, এটাই আমরা আশা করি। ৬৩ আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এর মধ্যে ঢাকা ৭, ৯, ১০ ও ১৩ আসনও রয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতার ঘোষণায় উচ্ছ্বসিত বগুড়া, দিনাজপুর ও ফেনীর সমর্থকরা। এছাড়া জেলায় জেলায় আনন্দ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা। আগামী নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসন থেকে প্রার্থী হচ্ছেন। দলীয় ঘোষণা আসার পর বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দিনাজপুর সদরের জনগণের মনের দাবি আজকে পূরণ হয়েছে। তিনি দিনাজপুর থেকে নির্বাচন করছেন, যে আমাদের দিনাজপুরের জন্য অনেক বড় একটা পাওয়া। কল্পনাতীত ভোটে আমরা আমাদের দেশের থেকে খালেদা জিয়া বিজয়ী হবে, অর্থাৎ ধানের শীষ বিজয় হবে। ধানের শীষের পক্ষে কাজ করব। ফেনীর 3টি সিট আমরা বিএনপিকে উপহার দিব। প্রার্থী হিসেবে ওনাকে যে আমরা পেয়েছি বিধাতার কাছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ফেনী জেলা যে বিএনপির ঘাঁটি, সেটা আবারও প্রমাণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারই প্রথম বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে লড়বেন। নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। বগুড়াবাসীর মার্কা ধানের শীষ মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা। দেশনায়ক জনাব তারেক রহমান বগুড়া থেকে নির্বাচিত হয়ে তারা সংসদে যাবে, এই আশা আমাদের পূরণ হয়েছে। এর জন্য আমরা সকলেই অনেক আনন্দিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার সুযোগ পাবে, এটার জন্য বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত। বিপুল ভোটের বিনিময়ে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রার্থী হচ্ছেন। খবর পেয়েই দলীয় কার্যালয়ে জড়ো হয়ে উচ্ছ্বাস জানান নেতাকর্মীরা। গণতান্ত্রিকভাবে আমরা ভোটটি দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি, বিশেষ করে তরুণ ভোটাররা। 17টি বছর যে নির্যাতন আমাদের উপরে গেছে, এই নির্যাতনের বহিঃপ্রকাশ আগামী ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা এটার প্রতিফলন ঘটাবো। যতই এগিয়ে আসছে দিনটা, ফেব্রুয়ারি মাসটা সামনের বছরে ফেব্রুয়ারি মাস, ততই মনে হচ্ছে ঈদ আসছে। কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ। বিভেদ ভুলে দলীয় প্রার্থীর জন্য কাজ করার প্রত্যয় নেতাকর্মীদের। সক্রিয় ফেকুয়ার মানুষ কিভাবে ভালোবাসে, কিভাবে গ্রহণ করে, এবং ওনার সাথে এই জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ দল মত নির্বিশেষে ওনাকে পছন্দ করে। 17 বছর কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, এবং আগামীতে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করছে, সবাই ইনশাল্লাহ জিতবে। তরুণদেরকে উৎসাহিত করার জন্য, তরুণদেরকে নির্বাচনমুখী করার জন্য এবং আমার ধানের শীষ বিজয় নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আমরা তরুণ সমাজ ভালো মিলেমিশে কাজ করব। মাদারীপুর ৩ আসনে বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। জয়ী হলে জনস্বার্থে নিজেকে উৎসর্গ করবেন বলে জানান ধানের শীষের কাণ্ডারি আনিসুর রহমান। জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হতে চাই। বিগত দিনে যা হয়েছে সেই চিত্র আমরা আর দেখতে চাই না। আমরা চাই মানুষ নির্বাচনের একটা আনন্দ আমেজে তারা ভোট দিবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে। ভোলার 4টি সংসদীয় আসনেই বিএনপির দলীয় প্রার্থী মনোনয়ন পাওয়ায় খুশি নেতাকর্মী ও সমর্থকরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এদিকে বেগম জিয়ার নির্বাচনের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছে এনসিপি। এর মাধ্যমে গণতন্ত্র সুসংহত হওয়ার আশা প্রকাশ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তবে প্রার্থী তালিকায় তরুণরা না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। এ সময় সরকারের একটি পক্ষ সংস্কারকে এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সংকট দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনের পর নিজেদের অবস্থান জানাতে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। সরকারের একটি পক্ষ সংস্কারকে এড়িয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সংকট দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন, এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। নির্বাচনে বেগম খালেদা জিয়ার প্রার্থিতা ও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপি চেয়ারপারসনের ভোটে অংশ নেওয়ার মাধ্যমে গণতন্ত্র সুসংহত হবে। তবে প্রার্থী তালিকায় তরুণরা না থাকায় হতাশা ব্যক্ত করেন তিনি। দেশে আসছেন, আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। গণতন্ত্রের আপসীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশের দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন খালেদা জিয়া,
সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা, অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। আরপিও ইস্যুতে সরকারকে চাপে রাখার অভিযোগ তুলে এ বিষয়ে জনগণকে সোচ্চার থাকার আহ্বানও জানান এনসিপি নেতারা। সরকারকে প্রেসার ক্রিয়েট করে পিছনের দরজা দিয়ে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন গণমাধ্যমে আসা জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। এক ভিডিও বার্তায় তিনি জানান, যে তালিকা দেখানো হয়েছে তা অনুমানমূলক, আনুষ্ঠানিক নয়। প্রার্থী তালিকা নিয়ে কাজ এখনো চলছে, এক সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে অনানুষ্ঠানিক তালিকা গণমাধ্যমে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাকর্মী। এনসিপি এখনো পর্যন্ত তার প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে আছে। এখনো কোনো জায়গায় আমাদের দলের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কে কোথা থেকে লড়বেন সেই ইচ্ছা প্রকাশ করছেন, মনোনয়ন প্রত্যাশা করছেন এবং সেগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা যাচ্ছে আমরা আরো এক সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন গণমাধ্যমে যে ব্রেকিং নিউজ চলছে যে বিভিন্ন প্রার্থীতার বিষয়ে, যে অমুক 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 জায়গা থেকে লড়বেন, এটা আসলে আনুষ্ঠানিক কোনো ব্যাপার না, এটা কিছুটা অনুমানমূলক। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় তারাই করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তিনি জানান, এই নিয়ে আর সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো আয়োজন করা হবে না। 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় তীব্র বিরোধ। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। নোট অফ ডিসেন্ট বাদ দেওয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি, আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। এসব কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কার কথাও বলছেন রাজনীতিকরা। এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও অংশ নেন সভায়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে, নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, বিরোধপূর্ণ বিষয় ও গণভোট নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানানোর আহ্বান জানান তিনি। বলেন, অন্যথায় করণীয় ঠিক করবে সরকার। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকার আর সংলাপের আয়োজন করবে না। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগেই নিজেদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। অল্প সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা উপদেষ্টা পরিষদের। হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী সহ 8 দল। এক্ষেত্রে রেফারির অভাবে শঙ্কা জানিয়েছে নেতারা। সরকারকে সেই ভূমিকা পালনের আহ্বান জানান। রাজধানীর পুরানা পল্টনে 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। 4 ধাপে সারা দেশে কর্মসূচি পালন করে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসেই গণভোটের দাবি জানায় তারা।
দাবি আদায়ে করণীয় ঠিক করতে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জৌলি সভা করে আন্দোলনরত দলগুলো। সভা শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের আহ্বান ইতিবাচক। গতকালকেই একটি আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কিভাবে সাড়া দেয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সনদ বাস্তবায়নে সংখ্যার কথা জানান যুগপৎ আন্দোলনের অন্য নেতারা। গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 11টা রাজধানীর পল্টন মোড়। বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে একীভূত হব। জুলাই সনদটা যদি আইনি ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। সেখানে বিএনপি যে বলছে একই দিনে দাবি না মানলে আন্দোলন জোরদার করার কথা জানান 8 দলের নেতারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সত্য একদিন বেরিয়ে আসবে। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগের জবাবে কথা বলেছেন বদিউল আলম মজুমদার। এদিকে সংসদ নির্বাচনের আগে গণভোট এবং সরকারের অধ্যাদেশ জারির এখতিয়ার নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সরকার ও কমিশনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে বিএনপি। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে তৈরি হয়েছে নতুন সংকট। শঙ্কা তৈরি হয়েছে টাইমলাইন অনুযায়ী আগামী নির্বাচন হওয়া নিয়ে। ঐকমত্য কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সত্য একদিন বেরিয়ে আসবে। আমি বললাম তো, সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। জুলাই সনদ বাস্তবায়নে সরকার অধ্যাদেশ জারি করতে পারে কিনা এ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। ডক্টর শরীফ ভুঁইয়া বলছেন, সরকার চাইলে পারবে। আর স্বাধীন মালিক মনে করেন, আইন পাশ করা অথবা অধ্যাদেশ জারির কোনো এখতিয়ার নেই নির্বাহী বিভাগ প্রধানের। সরকার প্রধানও জারি করতে পারেন এবং সম্ভব সেটার আইনগত একটা ব্যাখ্যা দেয়া যায় যদি সরকার প্রধান এটা জারি করতে চান। আর সরকার প্রধান জারি করতে না চাইলে রাষ্ট্রপতি করতে পারেন। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারে না। তাহলে তো আমাদের যে 3টা অঙ্গ, একজনের কাজ আইন পাস করা, একজনের কাজ বিচার করা, একজনের কাজ দেশ পরিচালনা করা, একজন তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাস করব, অথবা আইনসভা বলবে যে আমরা বিচার করবো। এটা তো হয় না, এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা। সংসদ কার্যকর হওয়ার আগে গণভোট আয়োজন আইনের প্রচলিত ধারণার পরিপন্থী বলেও মনে করেন স্বাধীন মালিক। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ, নির্বাচনের ওপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, এমন মন্তব্য করে ভোট সুষ্ঠু করতে দল, বাহিনী সহ সবার সহযোগিতা চেয়েছেন সিইসি এম নাসির উদ্দিন। এআই এর অপব্যবহার ও সামাজিক মাধ্যমে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সিইসি। ঘড়ির কাঁটায় সকাল 8টা। ঢাকার খিলক্ষেতের ডুমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু। হঠাৎ শোরগোল, ভোট কারচুপি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আনসার সদস্যরা। ফিরে আসে কেন্দ্রের পরিবেশ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এটি ছিল বাহিনীটির ডামি মহড়া। নির্বাচন সামনে রেখে গেল 1 বছরে 1.5 লাখের বেশি সদস্য নিয়োগ দিয়েছে আনসার। সোমবার ভাটারায় আনসার বাহিনীর সদর দপ্তরে ছিল 4র্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিন। এতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আনসার মহাপরিচালক জানান, ভোটের মাঠে থাকবেন 5 লাখের বেশি সদস্য। 1,45,000-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি। আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে। এখানে কেউ অনুরোধ, আবেগ, বিবেক যা কিছুই আমরা বলি, প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দল সহ অংশীজনদের সহযোগিতা চেয়ে সিএসি বলেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে দেশের গতিপথ। আপনারা যারা ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে। বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে,
এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। দেশজুড়ে আনসার বাহিনীর নেটওয়ার্ক কাজে লাগিয়ে অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান সিসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরের সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। এদিকে খুলনায় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও গুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজন মারা গেছেন। সালিশ বৈঠক দ্বন্দ্বের জেরে ফরিদপুরের ভাঙ্গায় ফের সংঘর্ষে জড়ায় সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বরের লোকজন। 10টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন অন্তত 15 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। খুলনায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতার কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে মাদ্রাসার শিক্ষক ইমদাদুল নিহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মামুন শেখ। এদিকে আধিপত্য নিয়ে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে ইউনিয়ন বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ওয়াহিদ মোল্লা গ্রুপের অনুসারী তুহিনকে লক্ষ্য করে ওজির আলী গ্রুপের একজন গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। গুরুতর অবস্থায় তুহিনকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদারীপুর 1 আসনে সাজ্জাদ হোসেন সিদ্দিকীর লাভলুর সমর্থকরা। একই কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএনপি নেতা আসলাম চৌধুরীর সমর্থকরা। রাতে শিবচরের 5 চরে মহাসড়ক অবরোধ করেন লাভলুর কর্মী সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এতে দক্ষিণাঞ্চলের 21 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। মাদারীপুর 1 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জামান কামাল নুরুদ্দিন মোল্লা। এদিকে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আসলাম চৌধুরীর সমর্থকরা। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। এবার টাঙ্গাইলে ট্রাক সিএনজি সংঘর্ষে প্রাণ গেছে চালক সহ 2 জনের। অন্যদিকে নরসিংদী ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1 জন, আহত হয়েছেন 7 জন, আর তারা হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়িতে চলছে মাতম। দুমড়ে মুচড়ে যাওয়া পিকআপই বলে দিচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা। সোমবার ভোরে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল দূরপাল্লার একটি বাস। পথে ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদীর নারায়ণপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপের চালক সহ 5 জন আহত হন। রোববার মধ্যরাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা আন্ডারপাস এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাক। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান এক যাত্রী। আহত অবস্থায় চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন ইকতার আলী। পথে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলম সাধুর মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়। এছাড়া গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন এক কৃষক। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। স্বীকৃতি সহ নানা দাবিতে আবারও রাজপথে শিক্ষকরা। ইবতেদায়ী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি এবার মাঠে নেমেছেন নন এমপিও ঐক্য পরিষদ। দাবি পূরণ হওয়ার আগে ঘরে না ফেরার ঘোষণা তাদের। শিক্ষকদের আন্দোলনের সংহতি জানিয়েছে জামায়াত। রাজধানীর হাইকোর্ট মোড়, পুলিশের মুখোমুখি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। লক্ষ্য, নিজ প্রতিষ্ঠানের স্বীকৃতির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ। টানা 9 দিনের মতো প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের এসব শিক্ষকরা। সারা দেশের 1772টি প্রতিষ্ঠানের স্বীকৃতির দাবি তাদের। আশ্বাস এলেও প্রজ্ঞাপন ছাড়া আন্দোলন স্থগিতে নারাজ তারা। এটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ব্যর্থতার ফসল। আমরা আমাদের সকল কিছু হারিয়ে আজ দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা হয় সফল হয়ে ফিরব, না হয় লাশ হয়ে বাড়ি যাব। পাশেই 22 দিনের মতো অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী শিক্ষকরা। তাদের দাবি, অনুদান কিংবা অনুদানহীন সব প্রতিষ্ঠানই আসুক জাতীয়করণের আওতায়। শিক্ষকদেরকে আর অপমান করেন না, আপনারা আমাদের কষ্ট বুঝুন। বেতন দাবি লিখিত দেবে, আজকে 12টার মধ্যে কালকে ঘোষণা দিয়েছে দিয়ে যাবে, এখনো আসছে না।
প্রেস ক্লাবের প্রধান ফটকের পাশে দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। এতে সংহতি জানিয়ে জামায়াতের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, অধিকার আদায়ের জন্য সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। শিক্ষকদের এই দাবি ন্যায্য দাবি, তাদের বেঁচে থাকার দাবি, তাদের খেয়ে পরে শিক্ষা দান করার জন্য একটা পরিবেশ ফিরিয়ে আনার দাবি। সেই জন্য এটা যত দ্রুত হবে তত দেশ এবং জাতির জন্য কল্যাণকর হবে। ২৫০০ প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সালমান এফ রহমানের বিরুদ্ধে শুধু জনতা ব্যাংক থেকে প্রায় ২,০০০ কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগ। শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টা সহ ৩৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুদক। সংস্থার মহাপরিচালক জানান, সালমান এফ রহমানের অন্যান্য দুর্নীতির বিষয়েও নেই ব্যবস্থা আইনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। অভিযোগে বলা হয়, শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট ও সরকারি বেসরকারি ব্যাংক থেকে ৩৪,০০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন তিনি। শুধুমাত্র জনতা ব্যাংক থেকেই ২০২১-২২ অর্থ বছরে ১,৯৩৯ কোটি টাকা ঋণের নামে লুট করে পাচার করেছে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ। এমন তথ্যই বেরিয়ে এসেছে দুদকের অনুসন্ধানে। এ অভিযোগে সোমবার সালমান এফ রহমানকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুদক। বিদেশে রপ্তানি দেখানো সত্ত্বেও রপ্তানি মূল্য বিদেশ থেকে প্রত্যাবর্তিত রেখে এবং অবশিষ্ট অর্থ আত্মসাৎ করে নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মহাপরিচালক জানান, সালমান এফ রহমানের দুর্নীতির এটি একটি ক্ষুদ্রাংশ। পর্যায়ক্রমে বাকিগুলোর বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, এটা ছিল শুধু ব্যাংকিং সেক্টরের একটা ক্ষুদ্র অংশ। আরও অনেক কিছু বাকি আছে, সেগুলি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে অনুসন্ধান শেষ হলে জানাতে পারব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন চাইলে আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেওয়া সম্পদের তথ্য খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। অবশ্যই সেই জিনিসগুলো দুর্নীতি দমন কমিশন বিবেচনা করবে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ। নতুন টেলিকম পলিসিতে বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহককে দিতে হবে অতিরিক্ত 20% অর্থ। এতে 500 টাকার সংযোগে 100 এবং 1000 টাকার সংযোগে খরচ বাড়বে 200 টাকা। 14% খরচ বাড়ছে সেবাদাতাদেরও। এই অবস্থায় গাইডলাইনের সংশোধনের সরকারকে 9 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইএসপিবিএ। ফ্রিল্যান্সিং, অনলাইন কেনাকাটা সহ নানা কাজে দৈনিক ৮,৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেন দেশের 13 কোটি গ্রাহক। এর মধ্যে 60% ব্যান্ডউইথই ব্যবহার করেন ১,৩৪,০০,০০০ ব্রডব্যান্ড গ্রাহক। নতুন আইএসপি গাইডলাইন খরচ বাড়াচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়, যেখানে সেবাদাতাদের সামাজিক দায়বদ্ধতা তহবিল এবং রাজস্ব ভাগাভাগি বাবদ সরকারকে দিতে হবে 6.5% অর্থ। স্টারলিংকের লাইসেন্স অধিগ্রহণ ফি 12 লাখ টাকা হলেও আইএসপিদের দিতে হবে 25 লাখ টাকা। লাইসেন্স নবায়নের বাৎসরিক ফি বাড়ছে 4 গুণ। এছাড়া সাবমেরিন কেবল ও আইটিসি অপারেটর থেকে ব্যান্ডউইথ কিনতে ভ্যাট ট্যাক্স বাবদ খরচ 3% থেকে বেড়ে দাঁড়াচ্ছে 17%। সব মিলিয়ে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ বাড়বে 20%। বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী ইন্টারনেট সেবাদাতাদের ওপর নতুন করে রেভিনিউ শেয়ারিং, উচ্চ লাইসেন্স ফি আরোপ, সরাসরি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে। এ পরিস্থিতিতে সোমবার দুপুরে বিটিআরসি ভবনে বিক্ষোভের পর নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে বসেন আইএসপিএবির নেতারা। পরে সংগঠনের সভাপতি জানান, গাইডলাইন সংশোধনে 9 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। 9 তারিখের মধ্যে কিংবা 10 তারিখের মধ্যে বিটিআরসি আমাদেরকে ইনফর্ম করবে যে গাইডলাইনে কতটুকু সংশোধন আসবে, তারপরে আমরা সিদ্ধান্ত নিব। এর আগে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগেই আইএসপি গাইডলাইন সংশোধনে রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি শুভ খান। সময় সংবাদ, ঢাকা। ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। থমকে গেছে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনাও। সরকারি সংস্থার তথ্য মতে শহরটির বায়ু দূষণের মাত্রা খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন মোতায়েন করেছে পানি ছিটানোর যন্ত্র।
সোমবার সারাদিন ঘন ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল নয়াদিল্লির আকাশ। রাস্তা, ভবন, এমনকি সূর্যের আলোও হারিয়ে গিয়েছিল ঘন ধোঁয়াশায়। ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে আবহাওয়া সংস্থা সাফারের তথ্য মতে শহরের বায়ুমান সূচক দাঁড়িয়েছে 304-এ, যা আন্তর্জাতিক মানদণ্ডে খুবই খারাপ শ্রেণীতে পড়ে। ইন্ডিয়া গেট থেকে শুরু করে শহরের বেশিরভাগ এলাকায় দেখা যায় দৃষ্টিসীমা নেমে এসেছে বিপজ্জনক পর্যায়ে। এমনকি ভারতীয় পতাকা ও যুদ্ধ স্মৃতিস্তম্ভ ছিল প্রায় অদৃশ্য। দূষণ নিয়ন্ত্রণে প্রশাসন মোতায়েন করেছে পানি ছিটানোর যন্ত্র, যাতে বাতাসে থাকা ধূলিকণা কিছুটা হলেও কমে। দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির পর্যটন খাত। অবস্থা খুবই খারাপ। আগ্রা থেকে বাসে দিল্লি আসছিলাম, যতই কাছে এলাম ধোঁয়া ততই ঘন হচ্ছিল। এমন পর্যায়ে পৌঁছেছে যে সূর্য দেখা যাচ্ছিল না। বিশেষজ্ঞদের মতে শীতকালে ঠান্ডা ভারী বাতাসে আটকা পড়ে যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধূলিকণা ও পার্শ্ববর্তী রাজ্যের ফসল পোড়ানোর ধোঁয়া। এতে প্রতি বছরই শ্বাসকষ্ট ও শ্বাসযন্ত্রজনিত রোগে আক্রান্ত হচ্ছেন লাখো বাসিন্দা। আগের বছরগুলোতে স্কুল বন্ধ, নির্মাণ কাজ স্থগিত ও যানবাহন সীমিত করার মতো পদক্ষেপ নিতে হয়েছিল সরকারকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের বিহারের পর পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে একসঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় নিরীক্ষণের কাজ। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ব্লক অফিসাররা ভোটারদের তথ্য যাচাইয়ের ফর্ম পূরণ করাবেন। তবে এরই মাঝে এসআইআর নিয়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক। তালিকা সংশোধনের নাগরিকত্ব হারানোর আশঙ্কা করছেন অনেকেই। ভয় ও বিভ্রান্তিতে কয়েকজন আত্মঘাতী হয়েছেন বলেও দাবি করছেন রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর হচ্ছে পূর্ব প্রকাশিত ভোটার তালিকার ভুল ত্রুটি ধরে আরও নিবিড়ভাবে প্রকৃত ভোটারদের নাম নথিভুক্ত রাখার প্রক্রিয়া। কিন্তু এই নিবিড় সংশোধনের জেরে পশ্চিমবঙ্গের প্রতিবেশী বিহারে লাখ লাখ প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। শুধু তাই নয়, বিহারের কিছু ক্ষেত্রে বেছে বেছে মুসলিম ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির থেকে অভিযোগ উঠেছে। আর পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরুর আগেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি করেছেন বাংলাদেশ ও মিয়ানমার থেকে আসা 1 কোটি ভুয়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। আর এই মন্তব্যকে কেন্দ্র করেই রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক শিবির সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বিজেপির সমালোচনা করতে শুরু করেছেন। পাশাপাশি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এদিন থেকেই আন্দোলনেও নেমেছে। এরই মধ্যে বেশ কিছু সংগঠনও প্রতিবাদ শুরু করেছে। আমরা দেখলাম হঠাৎ করেই বিরোধী দলনেতা থেকে শুরু করে সবাই বললেন যে 1.5 কোটি লোক নাকি এসআইআর পশ্চিমবঙ্গ থেকে বাদ যাবে। প্রশ্ন এই জায়গাটাই, তারা কি করে বুঝলেন যে সংখ্যাটা 1.5 কোটি বা 1 কোটি হবে? তাহলে কি এটাকে প্ল্যান করে করা হচ্ছে? গ্রামীণ এলাকায় যারা আছেন বা বিভিন্ন জায়গায় আছেন যেটা প্রান্তিক মানুষ, তাদেরকে কিন্তু চিন্তায় ফেলেছে। 3-4 জন সুইসাইড আত্মহত্যা করেছে, এটা তো অস্বীকার করার নেই। আমরা মনে করি একজনও বৈধ নাগরিকের যেন নাম বাদ না যায়। যারা অবৈধ অনুপ্রবেশকারী যারা মারা গেছেন অবশ্যই তাদের নাম বাদ যায়, কিন্তু ভারতবর্ষের যে দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য সেটাকে মেনে যেন ভারতবর্ষের কোনো বৈধ নাগরিকের নাম বাদ না যায়। বিজেপি তো এরকম চর থাপ্পড় মারামারি সংস্কৃতিতে বিশ্বাস করে, এগুলো আমি উত্তর দিচ্ছি। ভোটার তালিকার এই নিবিড় নিরীক্ষণে যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তাদের বেশ কিছু নথিপত্র দাখিল করতে হবে। যেমন আবেদনকারীর বাবা অথবা মায়ের ভোটার তালিকায় নাম আছে কিনা এমন প্রমাণ। তবে অনেকে বলছেন এই নিরীক্ষণে ভয় পাওয়ার কিছু নেই। ভারতের প্রকৃত নাগরিকদের নাম বাদ যাওয়ার আশঙ্কাও নেই। যদিও তৃণমূলের দাবি বিজেপি আসলে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় মুসলিম নাগরিকদের বাদ দেওয়ার জন্যই নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, যেমনটি হয়েছিল বিহারে। অন্যদিকে বিজেপির দাবি সীমান্ত পেরিয়ে আসা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদের বিতাড়িত করার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। জনশ্রুতি রয়েছে বামফ্রন্ট আমলে সংখ্যালঘুরা ছিল তাদের ভোট ব্যাংক। তবে 2011 সালের পর থেকে সেই ভোট তৃণমূলের ঝুলিতে। রাজ্যে প্রায় 27% মুসলিম ভোটার, ফলে রাজ্যের ভোটের অঙ্কে মুসলিম ভোটারদের ভূমিকা আজও নির্ধারক। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। প্রবাসী বিএনপির প্রাথমিক সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা পেয়ে উজ্জীবিত আমিরাত বিএনপির নেতাকর্মীরা। তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আগামী নির্বাচনে প্রবাসী নেতাকর্মীদের অংশগ্রহণে নতুন মাত্রা যুক্ত করবে। শিবলি আল সাদিকের রিপোর্ট।
বিএনপির পক্ষ থেকে প্রবাসী সদস্য পদ নবায়ন সংগ্রহ এবং অনলাইনে সদস্য ফিরিয়ার উদ্যোগ নিয়েছে। রোববার ইউএই সময় বিকেল 4টায় এই কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। যার অবস্থান থেকে অত্যন্ত সোচ্চার ভূমিকা রেখেছেন। আমিরাতে দুটি 5 তারকা হোটেলে এলইডি স্ক্রিনে তারেক রহমানের বক্তব্য শুনতে জড়ো হন বিএনপি নেতা কর্মীরা। নির্বাচনের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা সুদূর প্রসারী ফলাফল বয়ে আনবে বলে প্রত্যাশা তাদের। এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উদ্যোগ নিয়েছে যে প্রবাসে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে এমন সকল ব্যক্তিবর্গকে বিএনপির সদস্য পদ, অফিসিয়াল সদস্য পদ প্রদান করা হবে। এটা ঘোষণা করাতে প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটির উপরে বাংলাদেশিরা বসবাস করে, তাদের একটা সুযোগ তৈরি হলো। ভবিষ্যতে এই অনুসারে যে আমরা বিএনপির ভোটার, সেই হিসাবে আমরা কিন্তু ভোটাধিকার দেওয়ার জন্য কিন্তু আমরা অগ্রাধিকার রাখি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত নির্বাচন কমিশন ঘোষণা দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ না থাকায় প্রবাসী নেতাকর্মীরা বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে মালদ্বীপেও বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইনে পেমেন্ট ও গেটওয়ে উদ্বোধন করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় মালদ্বীপ শাখার আয়োজনে রাজধানী মালের সি বিল্ডিং এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত ভিডিও চিত্রে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ ও ফি পরিশোধের প্রক্রিয়া তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান প্রবাসীদের জন্য ভোটাধিকারের সুযোগ সৃষ্টিতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়া আরও সহজ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। নিবিড় যোগাযোগ বা প্রতিনিয়ত একটা যোগাযোগ আছে, ফলে প্রবাসীরা দূর প্রবাসে থাকলেও তাদের কুয়েতে আবারও কমছে প্রবাসী জনসংখ্যা। কঠোর অভিবাসন নীতির কারণে দেশটিতে প্রবাসীদের সংখ্যা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিএসবি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 1 বছরে কুয়েতে প্রবাসী সংখ্যা কমেছে 1.6%। উপসাগরীয় আমেরিকান অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থার পূর্বাভাস জানাচ্ছে চলতি বছর জনসংখ্যা আরও 2% হ্রাস পেতে পারে। সংস্থার পরিচালক জানান, যুদ্ধ কিংবা কোভিড মহামারীর মতো কোনো বিশেষ পরিস্থিতি ছাড়াই এবারই প্রথম দেশটিতে জনসংখ্যা হ্রাস পেয়েছে। কঠোর অভিবাসন নীতি ও বিদেশি কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্তই এই পরিবর্তনের মূল কারণ। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো সিএসবির তথ্য অনুযায়ী কুয়েতে মোট জনসংখ্যা 49,13,000 থেকে কমে দাঁড়িয়েছে 48,81,000-এ। তবে একই সময়ে কুয়েতে নাগরিক সংখ্যা বেড়েছে 1.32%। ফলে মোট জনসংখ্যায় কুয়েতিদের অনুপাত দাঁড়িয়েছে 32%, আর প্রবাসীদের সংখ্যা কমে গেছে প্রায় 1.56%। বিশেষজ্ঞদের মতে এই জনসংখ্যাগত পরিবর্তন শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে। কুয়েতের আইন মেনে চলা ছাড়া কোনো বিকল্প পথ নেই বলে মনে করেন প্রবাসীরা। যে লোকটা যে বিষয়ে আসতেছে, যে কাজ নিয়ে আসতেছে, সেই কাজটা যথাযথভাবে ওইখানে হচ্ছে কিনা বা আছে কিনা, যদি এই কাজটা থাকে, সেই নির্দিষ্ট যে বিষয়ে আসতেছে সেই কাজ যদি সে করে, তাহলে সে কুয়েতের আইনেও লিগ্যাল, রাষ্ট্রীয়ভাবেও সে আর প্রতারণা হওয়ার চান্স খুব কম। কুয়েতের জনসংখ্যার ভারসাম্য রক্ষায় 2021 সালে একটি বিশেষ কমিটি গঠন করেছিল কুয়েত সরকার। লক্ষ্য ছিল দেশটির নাগরিক ও প্রবাসী জনসংখ্যার ভারসাম্য অনুপাত নিশ্চিত করা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। চলতি বছর রেকর্ড সংখ্যক বিদেশি কোটিপতি ইতালিতে বসবাস করছেন। সহজ কর ব্যবস্থা ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ স্থায়ীভাবে বসতি স্থাপনে আগ্রহী করে তুলছে। ধনীদের বিনিয়োগে সমৃদ্ধ হচ্ছে দেশটির অর্থনীতি, বাড়ছে কর্মসংস্থানও। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট।
ইতালিতে স্থায়ীভাবে বসবাসের আগ্রহ বাড়ছে বিদেশি কোটিপতিদের। ইতালির পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছর 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 3006 শতাধিক বিদেশি কোটিপতি ইতালিতে স্থায়ীভাবে ব্যবসা ও পরিবার সহ বসবাস শুরু করেছেন। এক বছরে এত বেশি সংখ্যক বিদেশি কোটিপতি আগে কখনো ইতালিতে বসবাসে আগ্রহ প্রকাশ করেননি। ধনীদের আগমনে সমৃদ্ধ হচ্ছে ইতালির অর্থনীতি, বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানও। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। অনেক বড় বড় ব্যবসায়ীরা তাদের ইনভেস্ট নিয়ে আসছেন এবং সেটা আমাদের বর্তমান ইতালিয়ান সরকারের দূরদর্শিতাও বলতে পারেন। এতে করে আমরা যারা প্রবাসে আছি এবং যারা আসছে নতুন, তাদের জন্য অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। মিলোনিয়ার ইতালিতে আসছে, তারা ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে। এতে করে ইতালির অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে। সেই হিসাবে আমি অবশ্যই গর্বিত। সম্প্রতি প্রকাশিত ইতালির গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কর সুবিধা এবং উচ্চমানের জীবনযাত্রার সন্ধানকারী ধনীদের জন্য ইতালি ইউরোপে প্রথম, বিশ্বের তৃতীয় সর্বাধিক কোটিপতি বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় দেশ হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের পর ইতালির অবস্থান তৃতীয়, যা দেশটির ইতিহাসে প্রথম। হাজার হাজার বিদেশি কোটিপতি ইতালির শিল্প, আবাসন ও কৃষি ক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন ইউরো বিনিয়োগ করছেন। এতে শক্তিশালী হচ্ছে দেশটির অর্থনীতি। 2017 সাল থেকে ইতালি বিদেশে উৎপাদিত আয়ের 2 লাখ ইউরো সীমার উপর 15 বছর মেয়াদী একটি নিম্ন বার্ষিক কর প্রদানের অনুমতি দেয়, যা এই ব্যবস্থাপনায় বিদেশে আর্থিক বিনিয়োগ, বিদেশি উত্তরাধিকার থেকে প্রাপ্ত মূলধন ও লাভের উপর নিম্ন কর ধার্য করা হয়। পূর্বে আইনটি থাকলেও বিদেশিদের কাছে এর প্রচার খুব কম ছিল, কিন্তু বর্তমান মেলেনি সরকার তা ঘটা করে সামনে নিয়ে আসেন। এতে করে ইতালির প্রতি বিদেশি কোটিপতিদের বেশি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবসায় সুযোগ বৃদ্ধি পেলে বিনিয়োগ বাড়বে, উৎপাদন ক্ষেত্রের বিস্তৃতি ঘটবে। ফলে ইতালির অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলে মনে করেন অনেকে। তবে অর্থনীতির জন্য অর্থ সুফল বয়ে আনে যদি তার সঠিক পরিকল্পনার মাধ্যমে ব্যবহার ও নিয়ন্ত্রণ করা হয়। অন্যথায় নিয়ন্ত্রণহীন অতিরিক্ত বিদেশি বিনিয়োগ ইতালির অর্থনীতির জন্য বিস্ফোরক হতে পারে বলে সতর্ক করছেন দেশটির অর্থনীতিবিদরা। সময় সংবাদ, ইতালি। রাস্তা ছাড়িয়ে এবার টয়োটার যান উড়বে আকাশে। টোকিও মোবিলিটি শো 2025-এ সবচেয়ে বেশি নজর কাটছে টয়োটা ও জোবি এভিয়েশনের তৈরি উড়ন্ত ট্যাক্সি। নগর পরিবহনের ভবিষ্যৎ যে এবার আকাশপথে, তার ইঙ্গিত মিলছে এই প্রদর্শনী থেকেই। টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থা এখন আর শুধু মাটিতে সীমাবদ্ধ নয়, তা ছুঁয়ে ফেলেছে আকাশকেও। টয়োটা ও যুক্তরাষ্ট্রের জোবি এভিয়েশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এক নতুন যুগের উড়ন্ত ট্যাক্সি, যা দেখিয়েছে আকাশপথে নগর পরিবহনের সম্ভাবনা। টোকিও মোবিলিটি শো 2025-এর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই ইলেকট্রিক আকাশযান। এই ইলেকট্রিক VTOL ট্যাক্সি চালক ও 4 যাত্রী বহনে সক্ষম। এটি ঘন্টায় 320 কিলোমিটার বেগে উঠতে পারে এবং এক চার্জে 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। প্রযুক্তিগতভাবে এটি নির্গমন মুক্ত এবং শব্দ দূষণ মুক্ত। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উড্ডয়নের উপযোগী করে এই বাহনটি তৈরি করা হয়েছে। এই ট্যাক্সি জাপানে সফলভাবে প্রথম উড়েছিল ফুজি পর্বতের পাদদেশে, আর এবার সেই একই মডেল দর্শকদের নজর কাড়তে হাজির হয়েছে টোকিওর সবচেয়ে বড় অটোমোবাইল প্রদর্শনীতে। বিশেষজ্ঞরা বলছেন এই উড়ন্ত ট্যাক্সি হতে পারে নগর পরিবহনের পরবর্তী বিপ্লব। টোকিও, ওসাকা ও অন্যান্য শহরে আগামী কয়েক বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে চালু হতে পারে এমন আকাশযান। তাদের মতে এটি এক বাস্তব ভবিষ্যতের আভাস, যেখানে ট্রাফিক থাকবে মাটিতে আর মানুষ উড়বে আকাশে। জোবি এভিয়েশনে টয়োটার বিনিয়োগ এর মধ্যেই $50 কোটি ছাড়িয়েছে। উৎপাদন, ব্যাটারি, প্রযুক্তি ও নকশা উন্নয়নে সরাসরি সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। টয়োটা বলছে ভবিষ্যতের পরিবহন হবে দ্রুত, টেকসই ও নির্গমন মুক্ত, আর সেই ভবিষ্যতের রূপরেখা দেখা দিল টোকিওর মোবিলিটি শোতে। টোকিওর মোবিলিটি শো থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। বিশ্বের সবচেয়ে স্বাস্থ্য সচেতন দেশগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়া। নিয়মিত ব্যায়াম ও জগিং এর অভ্যাস বদলে দিয়েছে তাদের জীবনধারা। ব্যস্ত নগর জীবন, দীর্ঘ কর্মঘণ্টার মাঝেও কোরীয়রা প্রতিদিন সকাল কিংবা বিকেলে শরীর চর্চা করেন। বিশ্লেষকদের মতে এই স্বাস্থ্য সচেতনতার সংস্কৃতি কোরিয়ান সমাজে এনেছে ইতিবাচক পরিবর্তন। ব্যায়ামের মাধ্যমে শুধু শারীরিক সক্ষমতা নয়, মানসিক স্থিতিও বাড়ছে, যা দেশের সামগ্রিক উৎপাদনশীলতাকে প্রভাবিত করছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত।
দক্ষিণ কোরিয়ার প্রতিটি শহরেই সকাল শুরু হয় ভিন্নভাবে। কেউ পার্কের শরীর চর্চা করছেন, কেউ বা নদীর ধারে জগিং করছেন। কোরীয়রা মনে করেন প্রতিদিনের জগিং বা ছোট ছোট ব্যায়ামই বড় রোগ থেকে বাঁচিয়ে রাখে। তাই কর্মব্যস্ত জীবনেও সময় বের করে নিজের শরীর যত্ন নেন তারা। এই অভ্যাসই কোরীয়দের দিয়েছে শারীরিক সৌন্দর্য এবং সুস্থতা আর মানসিক প্রশান্তি। বয়স যতই বাড়ছে শরীরের সুস্থতার জন্য ততই শরীর চর্চা করা উচিত। আমি সপ্তাহে 4 দিন এই পথ দিয়ে জগিং করি, শুধু দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার জন্য। কোরিয়ার প্রতিটি শহরে কিংবা প্রত্যন্ত গ্রামের পার্ক, স্কুল খেলার মাঠ, নদীর ধারে পাবলিক স্পেসগুলো সহ বিভিন্ন স্থানে আউটডোর ফিটনেস সরঞ্জাম থাকে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত, যার একমাত্র উদ্দেশ্য নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করা। কোরিয়ানরা যে শৃঙ্খল জাতি, এটা ওদেরকে দেখলেই বোঝা যায়। বাজারের সাইড, লেক, গ্রাম্য এলাকায় এক্সারসাইজের যে ব্যবস্থাগুলাই করে রাখে ওরা সর্বসাধারণের জন্য। তো তাদেরকে মাঝে মধ্যে দেখলে অবাক হই যে তারা এত বৃদ্ধ বয়সে, এত বয়স্ক সময় আইসো তারা এত ফিট কিভাবে। সন্ধ্যা 6টা পর্যন্ত অনেকেই কাজ করে, কাজ করার পরে ইয়ং থেকে শুরু করে বৃদ্ধ যারা তারাও আসে মাঝে মধ্যে আইসা এই এক্সারসাইজগুলো করে। এদিকে শরীর চর্চাকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে আয়োজন করা হয় হাঁটার উৎসব। এই উৎসবে অংশগ্রহণকারীরা সাধারণত 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত নির্দিষ্ট রুটে একসঙ্গে হেঁটে যান। এই উৎসবকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের নাম হচ্ছে এটা হাঁটার অনুষ্ঠান, একসাথে হাঁটার অনুষ্ঠান, এটাকে কোরিয়ান ভাষায় বলা হচ্ছে হান মাউন্ট হগি, এবং কোরিয়ান যাতে বিভিন্ন দেশের মানুষ একসাথে চলতে পারে তার একটা মিলন মেলা। শারীরিক সৌন্দর্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যই নিয়মিত শরীর চর্চা করে থাকেন কোরীয়রা। একে তারা অবিচ্ছেদ্য অংশ মনে করেন। এছাড়াও স্কুলের শিশুদের জন্য শরীর চর্চা বাধ্যতামূলক করেছে দক্ষিণ কোরিয়া সরকার। দক্ষিণ কোরীয়দের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা আর প্রশান্ত মনের গল্পের পেছনে রয়েছে নিয়মিত শরীর চর্চা। সাধারণত কোরীয়দের দেখলেই তাদের বয়স অনুমান করা খুব কঠিন হয়ে পড়ে, যার অন্যতম বিশেষ কারণ এ জাতি স্বাস্থ্য সচেতন। একটি নির্দিষ্ট নিয়মের মধ্যেই চলে তাদের জীবন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। খেলার খবর। গুঞ্জন সত্যি করে মোহাম্মদ আশরাফুলি হলেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আব্দুর রাজ্জাক। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্য তাদের ঠিক করা হলেও পারফরমেন্সের ভিত্তিতে বাড়তে পারে মেয়াদ। বিসিবির 7 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন। এছাড়া নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়। তবে ক্লাব ক্রিকেট প্রসঙ্গে এড়িয়ে গেছেন বোর্ড পরিচালকরা। সাম্প্রতিক সময়ে ব্যর্থতা, দলে গ্রুপিংয়ের গুঞ্জন আর ক্রিকঅপসের প্রশ্নবিদ্ধ ভূমিকায় রথ বদল আসলো জাতীয় দলে। ঘুরে দাঁড়াতে 2 সাবেক ক্রিকেটারের শরণাপন্ন হলেন বিসিবি প্রেসিডেন্ট। চমক দিয়ে জাতীয় দলে মোহাম্মদ আশরাফুল। দেশের ক্রিকেটের প্রথম তারকাকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। আয়ারল্যান্ড সিরিজে স্পেশালিস্ট ব্যাটিং কোচ, সাবেক এই অধিনায়ক। স্পেশালাইজড ব্যাটিং কোচ সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে, এবং আমাদের প্রিমিয়ার লিগে, বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে। এটা বিশেষভাবে আশরাফুলের জন্য একটা নতুন জায়গা। ও আসুক, কাজ করুক, দেখা যাক ও কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। এছাড়া টিম ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত হলেন আব্দুর রাজ্জাক। শ্যাডো ক্রিকেট অপারেশনস গ্রুপের গুঞ্জন উড়িয়ে দিলেও বুলবুল চান সাবেক ক্রিকেটাররা আরও বেশি সম্পৃক্ত হোক জাতীয় দলের বহরে। মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য। এই জন্য আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য, যে আসলে আমি ইনপুট দিবই এরকম না। যদি ওরা যদি প্রয়োজন মনে করে, ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে। আর যদি ওরা মনে করে যে না, আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট देम নো। এদিনের সভায় বড় সিদ্ধান্ত এসেছে নারী ক্রিকেট নিয়েও। বেতন ভাতা বাড়ানো হলো 35%। 4 ক্যাটাগরিতে 15 খেলোয়াড় থাকছেন কেন্দ্রীয় চুক্তিতে। নারী ক্রিকেটারদের ডেইলি অ্যালাউন্স $50 থেকে $75 আর ট্যুর ফি $25 থেকে $50 রেইজ করা হয়েছে। এটা বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে মান্থলি স্যালারি আছেন, যারা আমাদের কন্ট্রাক্টভুক্ত প্লেয়ার, তাদেরকে অন অ্যান এভারেজ 35% করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। সো এটি ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য। তবে সংবাদ সম্মেলনে এড়িয়ে যাওয়া হয়েছে ক্লাব ক্রিকেট ইস্যু। সামনের সপ্তাহে প্রথম বিভাগ ক্রিকেটের দল বদলের কথা থাকলেও
খেলতে অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে 43টি ক্লাব। বিসিবিও জারি করেছে পাল্টা নিয়ম। ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন। ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান, ঠাকুরগাঁও ১ আমি নিজে। নির্বাচনে 3টি আসনে লড়বেন বেগম জিয়া। প্রথমবার প্রার্থী হচ্ছেন তারেক রহমান। 237 আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। বেগম জিয়ার প্রার্থিতা ও তারেক রহমানের দেশে ফেরার ঘোষণাকে স্বাগত এনসিপির। গণতন্ত্র সংহত হওয়ার আশা। সরকারের একাংশের বিরুদ্ধে নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ। এবং সনদ বাস্তবায়নের ও গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকেই। 1 সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার। রেফারির অভাব দেখছে জামায়াত। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়ের।